আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে একটা পাসপোর্টের আবেদন কিভাবে করব, অথবা আমাদের পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে যায়, তবে সে পাসপোর্টটা আমরা কিভাবে রিনিউ করব। তো সেই বিষয়ে আজকে আমাদের ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি আজকের ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন, এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে, এবং এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওতে লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজে পাসপোর্টের প্রয়োজন হয়ে থাকে। আমাদের দেশের বাইরে যেতে হয়, তাহলে আমাদের একটা অবশ্যই পাসপোর্ট প্রয়োজন হয়। সো পাসপোর্টের জন্য কি কি নিয়ম রয়েছে, বা একটা পাসপোর্ট করার পূর্বে আমাদের কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে, বা একটা পাসপোর্ট পূরণের কি কি নিয়ম ফলো করে আমরা পাসপোর্টটা পূরণ করতে পারবো, তো সেই বিষয়ে আজকে আমরা জানবো। তো প্রথমেই হচ্ছে ই পাসপোর্টের আবেদন। বর্তমানে যে পাসপোর্টগুলো দিয়ে থাকে, আগে ছিল আমাদের মেশিন রিডেবল পাসওয়ার্ড। আগে যে পাসপোর্টগুলো দিত সেটা ছিল মেশিন রিডেবল পাসপোর্ট, বাট বর্তমানে যে পাসপোর্টগুলো দেয় সেগুলো হচ্ছে ই পাসপোর্ট। সো ই পাসপোর্টের নিয়মটা কি? ই পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে। সো এখন আর ওখানে গিয়ে আপনার পাসপোর্ট অফিসে গিয়ে আপনার উম কোনো ফর্ম পূরণের কোনো সুযোগ নেই। সব আপনি ঘরে বসেই করতে পারবেন, কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। সো এই পাসপোর্টের আবেদনপত্র আপনি অনলাইনেই পূরণ করতে পারবেন। যেন ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না। আপনি যা ডকুমেন্ট সাথে নিবেন, সেই ডকুমেন্টগুলো আপনার কোনো সত্যায়ন করার প্রয়োজন হবে না। এবং ই-পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না। এই ফর্মের মধ্যে কোনো ছবি সংযোজন করা প্রয়োজন নেই। জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। আপনার যদি আবেদনপত্রে আপনার যে ইনফরমেশন গুলো চাওয়া হবে, আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, সো এই আপনার যে জন্ম তারিখ, এই তথ্যগুলো অবশ্যই আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদে যে তথ্যগুলো আছে সেই তথ্য অনুযায়ী অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এবং অপ্রাপ্ত বয়স্ক ১৮ বছরের কম আবেদনকারী যদি হয়ে থাকে, যার জাতীয় পরিচয়পত্র নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই তার ক্ষেত্রে উল্লেখ করতে হবে। যে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই তার পিতামাতার এনআইডি নাম্বার ব্যবহার করে তার ফর্মটি পূরণ করতে হবে। এবং জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ, উম, আপনার যে বার্থ ইংলিশ ভার্সন নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে কি? ১৮ বছরের নিম্ন হলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুসারে তার নাম, আপনার বাচ্চার অবশ্যই একটা জন্ম নিবন্ধন সনদ রয়েছে। সো যেহেতু আপনার বাচ্চার এনআইডি কার্ড নেই, সো তার জন্ম নিবন্ধন সনদে যে তথ্যগুলো আছে সেই তথ্য অনুযায়ী অবশ্যই এই ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে। ১৮ থেকে ২০ বছর হলে জাতীয় পরিচয়পত্র, অথবা ১৮ বছরের উপরে হলে, ১৮ থেকে যদি ২০ বছর হয় সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দিলেও হবে, অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিলেও হয়ে যাবে। বাট ২০ বছরের ঊর্ধ্বে হলে সেই ক্ষেত্রে আপনাকে জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী দিলে হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনাকে আবেদন গ্রহণ করতে হবে। তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে। যারা দেশের বাইরে রয়েছে, বাংলাদেশ মিশন হতে তার আবেদন যদি করতে চান, অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ আপনারা ব্যবহার করতে পারবেন। এবং আপনাদের যে ফর্মটা দিবে সেই ফর্মে যে তারকা স্টার মার্ক যে চিহ্নগুলো, ইনফরমেশন গুলো চাওয়া হবে, সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।
দত্তক অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্ট আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে এবং আবেদনের বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ও আঞ্চলিক পাসপোর্ট অফিস ও বিদেশস্থ বাংলাদেশ মিশন দাখিল করতে হবে। ধরুন আপনি আপনার বাড়ি হচ্ছে নীলফামারী বাট আপনি ঢাকা থাকেন। এখন যদি আপনি অনলাইনে আবেদন করতে যান এবং আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস যেটা দিবেন সেখানেই আপনাকে সেই নিকটস্থ যে পাসপোর্ট অফিস সেটাই আপনাকে যেতে হবে সেখানে। সাপোজ আপনি যদি বলেন যে ঢাকায় আপনি মিরপুরে থাকেন, হ্যাঁ? বর্তমান ঠিকানা মিরপুর দেন, তাহলে আপনার থানা যদি মিরপুর হয়ে থাকে, তাহলে আপনাকে ঢাকার যে আগারগা রয়েছে, সেই আগারগাতে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং সেখানেই আপনার কাগজপত্র জমা দিতে হবে এবং সেখান থেকে আপনাকে পাসপোর্ট গ্রহণ করতে হবে। সো মেইন জিনিস হচ্ছে যে বর্তমান ঠিকানা যেখানে সেখানেই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং বর্তমান ঠিকানা হওয়ার জন্য যে আপনার যে নিজস্ব বাসা থাকতে হবে এরকম না, আপনি যদি ভাড়া বাসাও থাকেন সেটাও বর্তমান ঠিকানা হিসেবে গণ্য হবে। 18 বছরের নিম্নের এবং 65 বছরের ঊর্ধ্বের সকল আবেদনে ই পাসপোর্টের মেয়াদ হবে 5 বছর এবং 48 পৃষ্ঠার। হ্যাঁ, আপনার যদি 18 বছরের নিম্নে হয় এবং 65 বছরের ঊর্ধ্বে হয়, সেই সকল আবেদনে ই পাসপোর্টের মেয়াদ হবে 5 বছর এবং 48 পৃষ্ঠা। সেখানে আপনি 10 বছর করতে পারবেন না। এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, এই ক্ষেত্রে আপনাকে যে সনদ আছে, আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ড্রাইভার, এগুলো আপনাকে আপলোড অথবা সংযোজন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও, এনওসি, প্রত্যয়নপত্র, অবসরোত্তর ছুটির আদেশ, পেনশনার বই আপলোড করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে। সো আপনি যদি সরকারি কর্মচারী হন, আপনার যে এনওসি, আপনার অফিস থেকে এনওসি দিতে হবে নাম্বার 1, অথবা আপনার যদি কোনো গভর্নমেন্ট অর্ডার থাকে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে, সেই বিষয়গুলো আপনাকে পাসপোর্ট যখন করতে যাবেন সেই বিষয়গুলো আপনাকে দেখাতে হবে, হ্যাঁ? এবং শুধু তাই নয়, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সেই অর্ডারগুলো, জিও অর্ডার অথবা এনওসি অর্ডার, সেই ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ অথবা নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে। হুম? প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আপনাকে তালাকনামাও দাখিল করতে হবে। দেশের অভ্যন্তরের আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট এবং অন্যান্য চার্জ অতিরিক্ত হিসেবে দেওয়া হবে। তো আপনাকে যে চার্জ এবং ভ্যাট আছে সেটা অবশ্যই দিতে হবে। এবং কূটনৈতিক পাসপোর্টের জন্য আছে, এখানে আমরা না গেলাম। দেন বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। আপনি যদি বিদেশে থাকেন এবং বৈদেশিক মিশন থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন, তবে আপনার যে স্থায়ী ঠিকানা, বাংলাদেশ স্থায়ী ঠিকানার ক্ষেত্রে যে বাংলাদেশের ঠিকানাটা রয়েছে, যে স্থায়ী ঠিকানা বাংলাদেশে আপনার রয়েছে, সেটা উল্লেখ করতে হবে। অতি জরুরি পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহপূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে। হ্যাঁ? এবং দেশের অভ্যন্তরে অতি জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে 2 কর্মদিবসের মধ্যে আপনাকে পাসপোর্ট প্রদান করা হবে। এবং দেশের অভ্যন্তরে জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে 7 কর্মদিবসের মধ্যে আপনাকে পাসপোর্ট প্রদান করতে পারবে। এবং দেশের অভ্যন্তরে রেগুলার, এখানে 3টা বিষয় রয়েছে। একটা হচ্ছে রেগুলার পাসপোর্ট, আরেকটা হচ্ছে জরুরি পাসপোর্ট, আরেকটা হচ্ছে অতি জরুরি পাসপোর্ট। সো 3 ধরনের পাসপোর্ট রয়েছে। রেগুলার এর ক্ষেত্রে আপনাকে 15 কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে। জরুরি পাসপোর্টের ক্ষেত্রে 7 কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে এবং অতি জরুরি পাসপোর্টের ক্ষেত্রে আপনাকে 2 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে। এবং আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র
অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে সরকারি আদেশ, অনাপত্তি, এনওসি প্রদর্শন দাখিল করতে হবে। আপনি আবেদনপত্রের সাথে এই ডকুমেন্টগুলো অবশ্যই দিবেন। এনআইডি ডকুমেন্ট দিবেন এবং আপনার জন্ম নিবন্ধন যদি সনদ থাকে সেটা দিবেন এবং যদি আপনার জিও থাকে, এনওসি থাকে, এগুলো আপনাকে জমা দিতে হবে। পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে। আপনি যখন পাসপোর্টে রি-ইস্যুর জন্য আপনি আবেদন করবেন, অবশ্যই সাথে আপনাকে মূল পাসপোর্ট নিয়ে যেতে হবে। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল কপি, জিডির কপি প্রদর্শন অথবা দাখিল করতে হবে। পাসপোর্ট হারিয়ে গেলে আপনার জিডি করতে হবে এবং সেই জিডি কপি আপনাকে দাখিল করতে হবে। এবং যদি আপনার বাচ্চার ক্ষেত্রে করেন ৬ বছরের বয়সের নিম্নে আবেদনের ক্ষেত্রে যে পিকচারের সাইজ হবে সেটা হচ্ছে 3R সাইজের ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড ছবি দাখিল করতে হবে। আপনার ছবির সাইজ হবে 3R সাইজ এবং ব্যাকগ্রাউন্ড হবে ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড হবে। আপনার ছবির দোকানে গিয়ে বললেই হবে, আমার ৬ বছরের নিচের বাচ্চার জন্য আমি পাসপোর্টের জন্য ছবি করতে চাই। তাহলে তারা বুঝে ফেলবে। সেই অনুযায়ী তারা আপনাকে ছবি তুলে দিবে। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপি সহ আবেদনপত্র দাখিল করতে হবে। সো এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। এখন আমরা পাসপোর্ট আবেদন করব। এই পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে এই বিষয়গুলো জানলে আশা করি আমাদের পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সো এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি আর কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন এবং আমি আশা করি আপনাদের কমেন্টে উত্তর দিয়ে দিব এবং ভবিষ্যতে আপনার কি টাইপের ভিডিও দেখতে চান বা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা আমার ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।